আজকের লেকচারের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম ক্লাস। আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের ধারণা, ম্যাট্রিক্স কি, কত প্রকার, কি কি ধরনের ম্যাট্রিক্স রয়েছে, এসব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ম্যাট্রিক্স কি? আমাদেরকে যদি বলা হয় যে তোমার কাছে অনেকগুলো উপাত্ত আছে, এটা তুমি বিন্যস্ত করো, তখন এরকম ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা উপাত্তকে বিন্যস্ত করতে পারি। অনেকগুলা উপাত্ত যখন রো এবং কলামের মাধ্যমে আয়তাকার বিন্যাসে সাজানো থাকে তখন এটাকে ম্যাট্রিক্স বলে। আমরা যদি চিন্তা করি যে এখানে তিনজন স্টুডেন্টের তথ্য দেওয়া আছে, এ বি সি, তাদের বাংলা, ইংলিশ এবং ম্যাথের নাম্বার দেওয়া আছে। এখানে আমরা কিছু নাম্বার লিখলাম। এরকম কিছু নাম্বার দেওয়া আছে। ধরে নাও যে এখানে এটা বার্ষিক পরীক্ষার নাম্বার বা এরকম কোনো পরীক্ষার নাম্বার। এখন এটাকে যদি আমাদেরকে ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে বলে তখন আমরা কিভাবে প্রকাশ করব? তার আগে আমাদের জানতে হবে ম্যাট্রিক্স কিভাবে প্রকাশ করা হয়। মনে করো এখানের নাম্বারগুলোকে আমরা উপর থেকে নিচে এগুলোকে কলাম এবং এ পাশে ডান থেকে বামে বা বাম থেকে ডানকে আমরা রো ধরলাম। তাহলে আমরা তিন ভাবে একটা ম্যাট্রিক্স আলোচনা করতে পারি। যেমন প্রথমত একটা থার্ড ব্র্যাকেটের সাহায্যে আমরা রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ উপাত্তগুলো বসায় নিতে পারি। এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল, যেখানে আমরা এই তথ্যের কিছু উপাত্ত ব্যবহার করেছি। এই ম্যাট্রিক্সে রো রয়েছে তিনটি, 1 2 3, এবং কলাম রয়েছে তিনটি। সুতরাং এই ম্যাট্রিক্সকে বলা হবে 3x3 ম্যাট্রিক্স, যেখানে প্রথম সংখ্যাটি রোকে নির্দেশ করবে, দ্বিতীয় সংখ্যাটি কলামকে নির্দেশ করবে। তাহলে আমরা শিখে নিলাম যে ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়। এছাড়া আরো দুইভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা উপাত্তগুলো যদি বসিয়ে দেই তাহলে এটা একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। আরেকটি মাধ্যম হচ্ছে ডাবল দাগ দিয়ে। এই ডাবল দাগের ভিতর যদি আমরা তথ্য বসাই, উপাত্ত বসাই, তাহলে এটাও একটা ম্যাট্রিক্স প্রকাশ করবে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ম্যাট্রিক্সকে প্রকাশ করব। এখন আমরা ম্যাট্রিক্স প্রকাশ করা জানলাম, ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। যেমন ম্যাট্রিক্সের এই কলাম এবং রো এর মাধ্যমে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে কিভাবে নির্দেশ করা হয়। ভুক্তি হচ্ছে ম্যাট্রিক্সের ভিতর যে উপাত্তগুলো রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা উপাত্তকে আমরা ভুক্তি বলছি। এই ভুক্তিগুলোকে কিভাবে আমরা প্রকাশ করব? মনে করো আমরা ভুক্তিগুলোর নাম দিলাম কমন নাম এ। এখন প্রথম রো এবং প্রথম কলামে যে ভুক্তিটা রয়েছে, মনে করো এখানে প্রথম রো এবং প্রথম কলামে ভুক্তি আছে এ। এই এ কে আমরা নির্দেশ করবো এইভাবে A11, যেখানে একইভাবে প্রথম সংখ্যাটি হচ্ছে রোকে নির্দেশ করে, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কলামকে নির্দেশ করে। তাহলে তার নিচে যেটা থাকবে তাকে আমরা কি বলবো? যেহেতু এটা দ্বিতীয় রো তাহলে 2, এবং প্রথম কলাম সেহেতু 2 1, এরপরেরটা হবে A31। এভাবে করে এ পাশে A12 A13, এভাবে আমরা ভুক্তিগুলোকে নির্দেশ করব। এরপরে আসা যাক ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ সম্পর্কে কথা বলতে। প্রধানত ম্যাট্রিক্সগুলো আয়তাকার বিন্যাসে সাজানো থাকে, তাই বেশিরভাগ ম্যাট্রিক্সকেই বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। এরপর যদি আমরা চিন্তা করি কলাম ম্যাট্রিক্স সম্পর্কে। কলাম ম্যাট্রিক্স কি? এমন একটি ম্যাট্রিক্স যেখানে রো এর সংখ্যা অনেকগুলো থাকতে পারে, ধরলাম রো এর সংখ্যা m, এবং কলামের সংখ্যা থাকবে একটি। যেমন মনে করো এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম
যেখানে A11 A21 A31। এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে 3টা রো রয়েছে কিন্তু কলাম কয়টা? একটা। তাহলে এটাকে আমরা বলতে পারি 3x1। এই 3x1 ম্যাট্রিক্সকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। একইভাবে আমরা যদি চিন্তা করি রো ম্যাট্রিক্স, এটা হচ্ছিল আমরা A11 A12 A13 এরকম একটি ম্যাট্রিক্স যদি সাজাই, এটা হবে হচ্ছিল 1x3 ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো এখানে রো এর সংখ্যা একটি কিন্তু কলামের সংখ্যা 3 বা তারও ভিন্ন হতে পারে। এ ধরনের একটা ম্যাট্রিক্সকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। এবার আমরা আলোচনা করব বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে। আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি আয়তাকার ম্যাট্রিক্স সম্পর্কে। বর্গ ম্যাট্রিক্স এক ধরনের আয়তাকার ম্যাট্রিক্স, কিন্তু এটার বৈশিষ্ট্য তোমরা বর্গ নাম থেকে বুঝতে পারছো যে এখানে রো এবং কলাম সংখ্যা অবশ্যই সমান হতে হবে। আমরা প্রথমে যে ম্যাট্রিক্সটা সম্পর্কে আলোচনা করেছিলাম এই ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা কিন্তু সমান ছিল, তাই এই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা আলোচনা করব মুখ্য কর্ণ, ট্রেস এবং কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে। তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমাদের সামনে একটি বর্গ ম্যাট্রিক্স রয়েছে। সবসময় মনে রাখবা মুখ্য কর্ণ, কর্ণ ম্যাট্রিক্স এগুলা সব বর্গ ম্যাট্রিক্সেরই হয়। তাহলে আমরা যদি চিন্তা করি যে এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটি, প্রথম রো এবং প্রথম কলামে যে ভুক্তিটি রয়েছে সে ভুক্তি দিয়ে যে কর্ণটি যায় তাকে আমরা বলছি মুখ্য কর্ণ। মানে এই বরাবর কর্ণটিকে আমরা বলছি মুখ্য কর্ণ। এবং তাহলে গৌণ কর্ণ কোনটি? গৌণ কর্ণ হচ্ছিল দ্বিতীয় আরেকটি যে কর্ণ আমরা দেখতে পাচ্ছি, এটাকে একটা বর্গ চিন্তা করলে এই কর্ণ বাদে আরেকটি কর্ণ হচ্ছিল এটা। এই কর্ণটিকে আমরা বলবো গৌণ কর্ণ, আর এই কর্ণটিকে আমরা বলবো মুখ্য কর্ণ। তাহলে আমরা মুখ্য এবং গৌণ কর্ণ বুঝলাম। তাহলে আমাদের এখন চিন্তা বিষয় হচ্ছে ট্রেস কি। ট্রেস জিনিসটা বোঝার জন্য মুখ্য কর্ণটি বোঝার গুরুত্ব অনেক, কারণ ট্রেস হচ্ছিল মুখ্য কর্ণের ভুক্তি, যতগুলো ভুক্তি রয়েছে সেই ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় ট্রেস। এখানে মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছিল 1, 5 এবং 9। এই 1, 5, 9কে যদি আমরা যোগ করি এই যোগফলটিকে বলা হবে ট্রেস। তাহলে এখানে যোগফল আসে 15। সুতরাং এই ম্যাট্রিক্সটির ট্রেস হচ্ছিল 15। এবার যদি আমরা চিন্তা করি যে কর্ণ ম্যাট্রিক্স কি, এখানে এই ম্যাট্রিক্সটি যদি আমরা চিন্তা করি এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটি? এই 1 থেকে 9 পর্যন্ত যে কর্ণটি যায় এটি হচ্ছিল মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে অন্য যেসব ভুক্তিগুলো রয়েছে সেগুলো দেখো সব শূন্য। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। কেন এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো? কারণ এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে অন্য যেখানেই ভুক্তি রয়েছে সবগুলা মানই শূন্য। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে অন্যখানের ভুক্তিগুলো মান শূন্য হয় তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। এবার যদি আমরা আরেকটা ম্যাট্রিক্সের কথা চিন্তা করি, যেখানে এটাও একটা কর্ণ ম্যাট্রিক্স। আমরা ধরলাম যে এখানে এ দেখো এটাও কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ এটার প্রধান কর্ণ বাদে বাকি সব ভুক্তির মান শূন্য। কিন্তু এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের কিন্তু একটা পার্থক্য রয়েছে। দেখো এখানে যেসব অশূন্য ভুক্তিগুলো রয়েছে, যেমন এখানে এ, সবগুলার মান কিন্তু সেম। অশূন্য সবগুলা ভুক্তির মান কিন্তু সেম। ক্লিয়ার করে বললে হয় হচ্ছিল মুখ্য কর্ণের সবগুলা ভুক্তির মান কিন্তু সেম।
এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলছি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলা ভুক্তির মান সমান তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। এবার আমরা আরেকটা স্কেলার ম্যাট্রিক্সের কথা চিন্তা করব, যেখানে সব অশূন্য ভুক্তিগুলোর মান হচ্ছিল 1। এই ম্যাট্রিক্সের কথা যদি আমরা চিন্তা করি, এটা অবশ্যই একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ এটা প্রধান কর্ণ বাদে বাকি সব ভুক্তিগুলোর মান 0। তারপর এটা অবশ্যই একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ এটা প্রধান কর্ণে অশূন্য যে সব ভুক্তি রয়েছে সবগুলোর মান সমান। তারপর যদি চিন্তা করি যে এটা আর কি বৈশিষ্ট্য আছে, শুধু এদের মান সমান তাই না, এদের মান হচ্ছিল 1। এই ম্যাট্রিক্সকে আমরা বলবো অভেদক। যে সকল কর্ণ স্কেলার ম্যাট্রিক্স সে অশূন্য ভুক্তিগুলোর মান 1 তাদেরকে আমরা বলবো অভেদক। এই অভেদককে চিহ্নিত করা হয় আই দ্বারা। আই দ্বারা বোঝায় হচ্ছিল এটা একটা অভেদক ম্যাট্রিক্স। এই অভেদক ম্যাট্রিক্স কি? একটা বর্গ ম্যাট্রিক্স যেখানে 3x3 বর্গ এটা। সুতরাং এই অভেদক ম্যাট্রিক্সকে আমরা প্রকাশ করব I3 দ্বারা। সাধারণত অভেদককে প্রকাশ করা হয় IN দ্বারা, যেখানে n দ্বারা বোঝায় যে এটা রো এবং কলাম সংখ্যা। যদি আমরা চিন্তা করি যে I2 দ্বারা আমরা কোন ম্যাট্রিক্সকে বোঝাবো, তাহলে I2 এর মান হবে এমন একটি ম্যাট্রিক্স যেটা 2x2, মানে এখানে 4টা ভুক্তি থাকবে, এবং এটা একটি কর্ণ ম্যাট্রিক্স যেখানে প্রধান কর্ণের মানগুলো ভুক্তিগুলোর মান 1। এটাকে আমরা বলছি I2 বা অভেদক। 2x2 অভেদক। এবার যদি আমরা চিন্তা করি যে এমন একটা ম্যাট্রিক্স যেখানে প্রধান কর্ণ না, পুরা ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলোর মানই 0, এরকম 3x3 একটা ম্যাট্রিক্স যদি আমরা চিন্তা করি যেখানে সবগুলা ভুক্তির মানই 0, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। এ ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। এবার আমরা যদি আরো কিছু ম্যাট্রিক্স দেখতে চাই, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছিল ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরো আমরা একটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম, ওয়ান টু এরকম 3x3 একটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম। তোমাদেরকে যদি বলা হয় যে ধরো এই ম্যাট্রিক্সটা হচ্ছিল এ ম্যাট্রিক্সটার রো কে কলাম এবং কলামকে রোতে পরিণত করে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করো। রো কে আমরা করব কলাম এবং কলামকে করব রো, মানে আমরা জাস্ট এই ম্যাট্রিক্সটাকে উল্টিয়ে দিব। তাহলে আমরা চেষ্টা করে দেখি। আমাদেরকে বলছে রো কে কলাম তৈরি করতে, মানে এই প্রথম রোটা আছে হচ্ছিল 1 4 7, আমরা প্রথম কলামে লিখব 1 4 7। তারপরে রো যেটা আছে সেটা হচ্ছে 2 5 8, আমরা পরে কলামে লিখব 2 5 8 2 5 8। তারপরে রোতে আছে 3 6 9, আমরা 3 নাম্বার কলামে লিখব 3 6 9। খেয়াল করলে দেখবা আমরা রো কে কলামে পরিণত করেছি, কিন্তু অটোমেটিক কলামগুলো রোতে পরিণত হয়েছে। যেমন প্রথম কলামে ছিল 1 2 3, আমরা প্রথম রোতে দেখছি 1 2 3 রয়েছে। এভাবে তোমরা প্রুফ রিডিং করলে দেখবা যে কলামকে রো এবং রো কে কলামই তৈরি করা হচ্ছে। এটা একটি 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কি বলবো? এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করতে পারি এ টি দ্বারা। এর দ্বারা বোঝায়
এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছিল এই নতুন ম্যাট্রিক্সটা। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছিল কোনো ম্যাট্রিক্সের কলামগুলোকে রো এবং রো গুলোকে কলামে পরিণত করলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলা হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সুতরাং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছিল এ টি। এখন তোমাদেরকে যদি বলা হয় যে আমরা এমন একটি ম্যাট্রিক্স নিব যেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সটা একই, মনে করো আমরা এ একটি ম্যাট্রিক্স নিলাম যেখানে এ ইজ ইকুয়াল টু 2 into 2 একটা ম্যাট্রিক্স, 5 2 3 আর এখানে 3। এই ম্যাট্রিক্সটা 2 into 2 একটা ম্যাট্রিক্স। প্রত্যেকটা বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা যায়, কিন্তু বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা যায় না। তাহলে এখানে এ টি কি হবে? আমরা এই প্রথম রোকে প্রথম কলাম তৈরি করব। প্রথম রোতে কি আছে? 5 3। আমরা প্রথম কলামে লিখব 5 3। এর পরের রোতে কি আছে? 3 2। আমরা পরে কলামে লিখব 3 2। তাহলে আমাদের এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্স এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স দুইটা কিন্তু সমান। এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি এবং এটি এর প্রত্যেকটা ভুক্তি সমান এবং এদের রো এবং কলাম সংখ্যা সমান। সুতরাং এই দুইটাকে আমরা সমান বলতে পারি। তাহলে এ ইজ ইকুয়াল টু এ টি। যখন এ ইজ ইকুয়াল টু এ টি হবে তখন এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এই এ বা এ টি যে কোনো একটা বা দুইটাকে আমরা বলবো হচ্ছিল প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এমন একটি ম্যাট্রিক্স যেখানে এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ যতবারই করা হয় এর মান আর সবকিছু একই থাকে, ভুক্তির মান সবকিছু একই থাকে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলছি প্রতিসম ম্যাট্রিক্স। এখন তোমরা বি একটা ম্যাট্রিক্স ধরো, 2 into 2 একটা ম্যাট্রিক্স যেখানে মানগুলা কিছুটা এরকম। -6 এরকম। এখন এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, বিটি করি, তাহলে উত্তরটা কি আসবে? আমরা প্রথম রোকে কলাম তৈরি করব 0 6, আমরা প্রথম কলামে লিখব 0 6। তারপরে -6 0 আমরা প্রথম কলামে লিখব, দ্বিতীয় কলামে লিখব -6 0। এখন এখান থেকে যদি আমরা প্রত্যেকটা ভুক্তি থেকে মাইনাস কমন নিয়ে সামনে নিয়ে আসি তাহলে অ্যান্সারটা কিরকম দাঁড়াবে? কিছুটা এইরকম। দেখো এই ম্যাট্রিক্সটাই কিন্তু বি ছিল, 0 6 -6 0। সুতরাং আমরা বলতে পারি -বি। সুতরাং বি টি ইজ ইকুয়াল টু -বি। যে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হলে তার ঋণাত্মক ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেই ম্যাট্রিক্সকে আমরা বলছি হচ্ছিল বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম। এর আগের ম্যাট্রিক্সটা ছিল প্রতিসম ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সকে আমরা বলবো বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমরা আলোচনা করব উপম্যাট্রিক্স সম্পর্কে। এখন দেখো, মনে করো আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম 4 into 4 ম্যাট্রিক্স, 1 2 3 4 5 6 7 8। এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম। এখন তোমাকে যদি বলা হয় যে এ একটা ম্যাট্রিক্স 4 into 4 ম্যাট্রিক্স, এর কিছু উপম্যাট্রিক্স বের করো। তোমাদেরকে বলা হলো যে 3 into 3 উপম্যাট্রিক্স বের করো, এ এর উপম্যাট্রিক্স। তাহলে আমরা ধরো 3 into 3 একটা ম্যাট্রিক্স তৈরি করার জন্য এখান থেকে 9টা উপাদান নিব। এই প্রথম 9টা উপাদান নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করছি।
সেই ম্যাট্রিক্সটা কিরকম হবে? 1 2 3 5 6 7 9 10 11। এটা একটা ম্যাট্রিক্স যেটা এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। এটা এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। এটা 3x3 ম্যাট্রিক্স। আবার তোমাকে যদি বলা হয় এ ম্যাট্রিক্সের একটা 2x2 ম্যাট্রিক্স তৈরি করো, মনে করো আমরা এখান থেকে একটু উপাদান নিয়ে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করছি, সেটাকে আমরা নাম দিলাম বি। সেটা উপাদানগুলো এরকম হবে 2x2। দেখো এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলা সেগুলো কিন্তু আমরা এ ম্যাট্রিক্স থেকে নিয়েছি, সুতরাং বি ম্যাট্রিক্স হচ্ছিল এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারি কোনো একটা ম্যাট্রিক্স থেকে কিছু উপাত্ত বা কিছু ভুক্তি নিয়ে যদি আমরা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে নতুন ম্যাট্রিক্সটাকে আগের ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হবে। তাহলে আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের ধারণা অনেকটাই ক্লিয়ার হয়েছে। আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এসব সম্পর্কে জানবো।